কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই, তার শিক্ষক নাই, তার জনবল নাই, কিচ্ছু নাই। মেডিকেল কলেজ ইজ রানিং। যখন যেখানে যে ক্ষমতাধর সে মেডিকেল কলেজ করে ফেলছে, যেখানে হাসপাতালে নেই সে মেডিকেল কলেজ করে ফেলছে। একটা বিল্ডিং এর মধ্যে মেডিকেল কলেজ, নিয়ম আছে, একাডেমিক বিল্ডিং, হাসপাতাল একদম সম্পূর্ণ আলাদা হইতে হবে। আমাদের বিরুদ্ধে যে বাজারে চলতি কিছু অভিযোগ আছে, এই জায়গাগুলিকে আমাদের অ্যাড্রেস করতে হবে। এই যে কমিশন, বাণিজ্য, বিভিন্ন জায়গায় রেফারেন্স করা ইত্যাদি করে মানুষের কাছ থেকে অ্যাডভান্টেজ দেওয়া, এই জায়গাগুলিতে আমাদের যারা 2-4 জন চিকিৎসক জড়িত আছেন তাদেরকে বিরত থাকতে হবে। আপনি যদি ঢাকা মেডিকেল কলেজে যান, এক একটা প্রফেসরের আন্ডারে অসংখ্য আপনার ট্রেনিং, তারপরে আছে ইন্টার্নি, তারপরে আছে আইএমও। তাহলে আপনার তার ট্রেনিংটা কিভাবে হবে সেটা সে কি ট্রেনিং আদৌ নিতে পারতেছে, তার সুযোগ আছে নাই। আপনি বরিশাল মেডিকেল কলেজে যান, সার্জারি হেড ডায়াগনোজ একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অথবা একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপরে কেউ নাই। তাইলে আপনার ওইখানে তো ট্রেনিংটা ঠিক মতো হবে না। মেডিভয়েসের বিশেষ আয়োজন স্বাগত জানাচ্ছি আপনার এই পরে। আজকে আমরা কথা বলবো ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, যাদের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডক্টর হারুন আল রশিদ। স্যার, আমরা আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা শুরুতে জানতে চাইবো যে আপনার নির্বাচনে আপনার প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে, মানে এর রহস্যটা কি থাকতে পারে? কারণ আমরা নিজেরাও যখন অবজার্ভ করছিলাম কিছুটা সন্দিগ্ধ ছিলাম যে আসলে কোন দিকে যাচ্ছে অবস্থা, কারণ হাঁটাহাঁটি একটা লড়াইয়ের অবস্থান দেখতে পাচ্ছিলাম। এই যে বিষয়টি, রহস্যটা কি পাশাপাশি হচ্ছে সদস্যরা আপনাদের উপর আস্থা রেখেছেন, তাদের এই পুরস্কার বা তাদেরকে আপনারা কীভাবে মূল্যায়ন করবেন, পাশাপাশি ড্যাব একচ্ছত্রভাবে মানে একীভূতভাবেই সামনে অগ্রসর হবে বলে আমরা বিশ্বাস করি। যারা আপনাদের সাথে ছিল না বা প্রতিদ্বন্দ্বিতা ছিল, তাদেরকেও আপনারা কীভাবে আপনাদের সাথে রাখবেন বা কোনো দিক থেকে তারা অবমূল্যায়ন শিকার হতে পারে কিনা, এই সামগ্রিক বিষয়গুলো শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের যে নির্বাচনটি ছিল সেটি আপনার 5 বছর পর আমরা 2019 সালে একটি নির্বাচনের মাধ্যমে কিন্তু ড্যাবের নেতৃত্বে আসে। তো সেই নির্বাচনের পর আপনারা জানেন যে বাংলাদেশে রাজনৈতিক অবস্থা কী ছিল, ভিন্নমত প্রকাশ করার মতো অবস্থান কিন্তু বাংলাদেশে শুধু পেশাজীবী না, কারোই ছিল না। এবং তার পরবর্তী কোভিড পরিস্থিতি সব মিলে সারা বিশ্বেই একটা অস্থিরতা বিরাজ করছিল। সেই সময়টায় আমরা দায়িত্ব পালন করি এবং দীর্ঘ 5টি বছর কিন্তু আমরা বিগত সরকারের আমলে বিভিন্ন অত্যাচার নির্যাতনের শিকার হই আমরা এবং সারা বাংলাদেশের মানুষ। এবং আমরা সেই সময় আমাদের সাধ্যমতো আমাদের চিকিৎসকদের পাশে, তাদের সমস্যাগুলির পাশে ছিলাম এবং বাংলাদেশের মানুষের আপদে বিপদে এবং বিশেষ করে আপনার এই জুলাই আগস্টের বিপ্লবে আমাদের যে সূর্য সৈনিক যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের পাশে, তাদের পরিবারের পাশে আমরা ছিলাম এবং আলটিমেটলি আমরা সবাই মিলে কিন্তু আমরা সেই যুদ্ধে জয়ী হয়েছি। তারপরেই কিন্তু এই নির্বাচন, যার কারণে আমার মনে হচ্ছে যে আপনার প্রথম যে জিজ্ঞাসা যে আপনারা কেন আপনাদেরকে ভোট দিয়েছে, আমি মনে করি যে যারা মানুষের বিপদের দিনে থাকে সেই মানুষগুলি যখন সুযোগ পায় তখন তারা প্রতিদান দিতে কিন্তু ভুল করে না। যার কারণে আমরা এই নির্বাচনে যে ল্যান্ডস্লাইড ভিক্টরি, আমরা যে পূর্ণ প্যানেলে জয়ী হয়েছি, সেটার অন্যতম কারণ হলো সেটা। কারণ আমরা বিগত 5টি বছর যে অবস্থা ছিল বাংলাদেশের মানুষের, চিকিৎসকদের, পেশাজীবীদের, সেই সময় আমরা পেশাজীবীদের পাশে ছিলাম, দেশের মানুষের পাশে ছিলাম, গণতন্ত্রের যে আন্দোলন সেই আন্দোলনে ছিলাম, তারই পুরস্কার হিসাবে কিন্তু আমরা বিজয়ী হয়েছি বলে আমরা। এখন বিজয়ী হওয়ার পরে আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা, যে বিজিত যারা তাদেরকে কিভাবে আমরা সাথে নিব, অথবা আমি তো মনে করি যে আমরা তো পেশাজীবী সংগঠনে আমরা একই আইডিওলজিতে বিশ্বাস করি। তো কাজেই ওরা একটি ভিন্ন প্যানেল ছিল, কিন্তু জেতার পরে তো ওরা আর আমরা তেমন কোনো পার্থক্য নেই। তো সেই কারণে আমরা আশা করি যে আমাদের যারা প্রতিপক্ষ প্যানেল ছিল তারা সবাই আমাদের সাথে কোঅপারেট করবে এবং আমরা তাদেরকে স্বাগত জানাবো। একসাথে আগামী যে চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে হবে
এর কোনো বিকল্প নেই। আচ্ছা, কী কী চ্যালেঞ্জ ড্যাবের সামনে এই মুহূর্তে আছে বলে মনে করেন? এগুলো কাটিয়ে ওঠার জন্য আপনাদের প্ল্যান পরিকল্পনা কি? পাশাপাশি একজন সাধারণ চিকিৎসক যিনি ড্যাবের সমর্থক না, ড্যাবকে হয়তো জানেন বা জানেন না, তারা কেন মানে ড্যাবের ছায়াতলে আশ্রয় নেবে? মানে কী কী এমন আপনাদের মধ্যে ইতিবাচক দিক আছে বলে আপনারা মনে করেন? ড্যাব তো ধরেন আমরা সৃষ্টির পরের থেকেই আমাদের যে লক্ষ্য ছিল যে পেশার স্বার্থ সংরক্ষণ। তো আপনি যদি পেশার স্বার্থ সংরক্ষণ, পেশাজীবীদের স্বার্থ সংরক্ষণ করেন, সে আপনার আইডিওলজিতে বিশ্বাস করে কি করে না, সে কিন্তু আপনার পাশে থাকবে। এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। তো সেই জায়গায় স্বার্থ সংরক্ষণ করার ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ। আগামী দিনগুলিতে ধরেন 17 বছর তো আমরা ক্ষমতার বাইরে ছিলাম, আমাদের দল ছিল না এবং জাতীয়তাবাদী সরকারও ছিল না, আমাদের মতাবলম্বী সরকার ক্ষমতায় ছিল না। আগামী দিনে যদি আমাদের মতাবলম্বী সরকার আসে, তখন আমরা আমাদের সংগঠন থেকে আমরা এই খাতে বিগত দিনগুলিতে যে বিশৃঙ্খলা এবং যে ধ্বংসপ্রাপ্ত যে খাতটি স্বাস্থ্য খাত, সেই জায়গায় আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব, যাতে করে সাধারণ চিকিৎসক কিন্তু এটার থেকে বেনিফিট পায়। এবং সেই বেনিফিট পেলে অবশ্যই আমি মনে করি তারাও আমাদের সাথে, আমাদের সংগঠনের সাথে যুক্ত হওয়ার জন্য আগ্রহী হবে। মোটা দাগে ড্যাবের চ্যালেঞ্জগুলো কী কী আপনারা এই করতে মনে করেন? আর চ্যালেঞ্জ তো ধরেন বাংলাদেশের প্রতিটি খাতই তো ধ্বংসপ্রাপ্ত গত 16 বছরে। আপনি যদি চিকিৎসা ব্যবস্থায় খেয়াল করে দেখেন যে গত 16 বছর 15 বছর আগে আমাদের যেটা তৎকালীন পিজি হাসপাতাল, বিএসএমই এখন বিএমই, সেইখানে কিডনি ট্রান্সপ্লান্ট অপারেশন হতো 2006 1 থেকে 6। সরকার পরিবর্তনের পরে সেখানকার যে ট্রান্সপ্লান্ট সার্জন ছিলেন এসে খান, আপনার নাম শুনছেন, বাংলাদেশের বিখ্যাত ইউরোলজিস্ট, তাকে চাকরিচ্যুত করা হলো। তার জায়গায় যাকে দেওয়া হলো সে পরবর্তীতে প্রক্টর হলো এবং যে মানে ক্ষতিটা হয়ে গেল, ট্রান্সপ্লান্টের যে আপনার প্রসিডিওরগুলি এখানে হইতো সেটা বন্ধ হয়ে গেল। আজকে ট্রান্সপ্লান্টে একটা রুগীও আমার বাংলাদেশের বাইরে যাওয়ার কথা না, কারণ আমাদের উই হ্যাভ অল দ্য লজিস্টিক, উই হ্যাভ অল দি সার্জনস, এভরিথিং, কিন্তু বাংলাদেশে কিন্তু বিএমের মতো জায়গায় এখন ট্রান্সপ্লান্ট হয় না। যে কয়টা ট্রান্সপ্লান্ট এসে খান সাহেব চলে যাওয়ার পরে হয়েছে, রুগী মারা গেছে এবং ট্রান্সপ্লান্টটাই বন্ধ হয়ে গেছে। এখন এইভাবে কিন্তু প্রতিটা ক্ষেত্রে আমাদের যেসব ক্ষেত্রগুলিতে আমরা এই 15-16 বছরে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা আগায় যেতে পারতাম, আমরা তো আগায় তো নাই, আমরা বরঞ্চ যেই জায়গায় ছিলাম তার থেকে আমরা পিছিয়ে চলে আসছি। তো এইটা আমাদের জন্য আমি মনে করি একটা বিরাট চ্যালেঞ্জ, কারণ উন্নত বিশ্বের সাথে আপনি যদি তাল মিলিয়ে আপনি যদি আপনার স্বাস্থ্যখাতকে আগাইতে না পারেন, তাহলে আপনার চিকিৎসার জন্য মানুষ কিন্তু বিদেশগামী হয়ে যাবে এবং যখনই বিদেশগামী হবে তখন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উপরে মানুষের যে আস্থা সেটা কমতে থাকবে। কমার ফলে হবে কি, এই খাতে দেখবেন যে একটা বিশৃঙ্খলা, চিকিৎসক এবং রোগী তাদের মধ্যে এক ধরনের কনফ্লিক্ট, ছোট ছোট কারণে মানুষ চিকিৎসকের উপরে হামলা করতেছে। হ্যাঁ, তো এই খাতটাকে পুনর্গঠন করার জন্য মেধার মূল্যায়ন, এটা হবে 1 নম্বর চ্যালেঞ্জ আমাদের। স্বাস্থ্যগত শৃঙ্খলা ফিরে আনতে পারবে। বিগত দিনগুলিতে যারা মেধাবী বঞ্চিত তাদেরকে যথার্থ স্থানে পদায়ন, এটা হবে আরেকটা চ্যালেঞ্জ মোকাবেলা। এবং আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার যেগুলি আছে সেগুলিকে আরও উন্নত করে বিশ্বমানের সেবা প্রদানের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু আগাতে হবে। এই জায়গাগুলি আমাদের প্রায়োরিটি থাকতে হবে। আচ্ছা, আমরা একেবারে আবার একটু শুরু থেকে চলে যাব। নির্বাচনী যে ইশতেহার ছিল, আপনাদের প্রতিশ্রুতি ছিল, সেটি কী ছিল একটু সংক্ষেপে কিছুটা বলবেন, পাশাপাশি কীভাবে বাস্তবায়ন করবেন আপনারা সেই বিষয়গুলো? জি, ধন্যবাদ। আসলে আমরা তো যে নির্বাচনটি ছিল আমাদের ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাধারণ যারা আমাদের সদস্য, তাদের প্রতি আমাদের বেশ কিছু আমাদের প্রতিশ্রুতি আমরা দিয়েছি। তার মধ্যে অন্যতম যে স্বাস্থ্যখাত পুনর্গঠনে আমাদের যে বিগত আমলের বঞ্চিত যে চিকিৎসকবৃন্দ যারা দীর্ঘদিন বঞ্চনার শিকার হয়ে আপনার পদবঞ্চিত হয়েছেন, পদোন্নতি বঞ্চিত হয়েছেন এবং
বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে অ্যাড্রেস করা, এটা একদম প্রায়োরিটি আমাদের কাছে। কারণ স্বাস্থ্য খাতে আপনারা জানেন যে বর্তমানে যে মূল পদগুলি, প্রত্যেকটি পদেই আপনার স্বৈরাচার আমলের সেই ফ্যাসিস্টের দোসররা বসে আছে। আপনি যখন নতুন কোনো পলিসি বাস্তবায়ন করতে যাবেন অথবা আপনার মতো পলিসি বাস্তবায়ন করতে যাবেন, কিপিং দোজ পিপল ইন দ্য চেয়ার, আপনি বুঝতে পারেন। এবং সেই জন্য গত 1 বছরে আপনারা দেখবেন যে পদোন্নতি বঞ্চিত হাজার হাজার চিকিৎসক, কিন্তু এই 1 বছরে তেমন কোনো আমরা তাদের ব্যাপারে গল্প আসতেছে কিন্তু ভেরি ভেরি মানে স্লো। আপনার দেখেন আপনার আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ খাত, পুলিশে আপনি কি দ্রুত আপনার পদোন্নতি এবং পদায়ন হয়ে গেছে। তো আমরা আর ওরা তো কোনো ডিফারেন্স নাই, আমরাও বিসিএস ক্যাডার, ওনারাও বিসিএস ক্যাডার। আমাদের বেলায় কিন্তু এটা একদম ধীরে 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 চলতেছে এবং শেষ পর্যায়ে এসে দেখা যাচ্ছে 1 বছর পূর্তি এখন কিছু কিছু সহকারী অধ্যাপক পদে আপনার আসতেছে। এটা তো কাঙ্ক্ষিত ছিল না। এটার কারণ কিন্তু একটাই, যে যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত তারা সেই ফ্যাসিস্ট আমলের দোষর, তাদেরকে সরানো যায় না এখান থেকে, এবং তারা ওই পদগুলিতে বসে থেকে এই প্রসেসটাকে ডিলে করে দিচ্ছে যাতে করে চিকিৎসকদের মধ্যে অসন্তোষ থাকে। আবার একই সাথে স্বাস্থ্য ব্যবস্থায় যারা একটা অস্থিরতা তৈরি হয়, যে কোনো অস্থিরতা বাংলাদেশে দোসরের পক্ষে যায়, ফ্যাসিস্টের পক্ষে যায়। তো কাজেই এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। দিস ইজ আর প্রায়োরিটি আমাদের, এই জায়গায় আমাদের অ্যাড্রেস করবো। এছাড়াও আপনার লট অফ থিংস টু বি ডান, যেমন চিকিৎসকদের সুরক্ষা, তাদের কর্মস্থলে বিগত 15-16 বছরে এক ধরনের আইনকে নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা কিন্তু বেড়ে গেছে। কেন? কারণ যে আইনটা নিজের হাতে তুলে নিচ্ছে সে ছাত্রলীগের নেতা, যুবলীগের নেতা, সে জানে কোনো অপরাধ করলে তার শাস্তি হবে না। সেই জন্য সে সামান্য কোনো ছুতায় অসিয়ায় সে চিকিৎসকদের উপরে হামলে পড়ছে। শুধু চিকিৎসক না, আপনি রাস্তাঘাটে যে কোনো জায়গায় দেখবেন যে আইন শৃঙ্খলা বলতে কিছু ছিল না, যে নেতা তার জন্য কোনো আইন নেই। সেই জন্য বাংলাদেশে চিকিৎসকদের নিরাপত্তার স্বার্থে আমরা যদি একটা সুব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে চাই, এটা অ্যাড্রেস করতেই হবে। যেগুলো আমরা একটু যেতে চাই যে বেসরকারি খাতে, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে সেগুলো আমাদের জন্য একটা বিশাল সম্পদ। কারণ হচ্ছে এখানে অনেক রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয় সরকারের পাশাপাশি, তারা সমান্তরালে চলছে এবং বেশি সেবা তারা নিশ্চিত করছে সরকারি তুলনায়, আমরা মনে করি, এবং পরিসংখ্যান তাই বলে। তো এই বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে সুনির্দিষ্ট কোনো বেতন কাঠামো নেই, ফলে একজন মেডিকেল অফিসার বা MBBS কমপ্লিট করার পরে একজন শিক্ষার্থী বা একজন চিকিৎসক যখন নবীন চিকিৎসক ওখানে যায়, নানা রকমের বঞ্চনার শিকার তিনি হন। মালিক পক্ষ তাকে যেভাবে খুশি সেভাবেই তাকে দিয়ে করাচ্ছেন, যখন তখন তার চাকরি চলে যেতে পারে এবং সম্মানজনক কোনো বেতন এখানে নেই। ড্যাব আসলে এই বিষয়টি নিয়ে কীভাবে ভাবছে, আপনাদের চিন্তা ভাবনার মধ্যে বিষয়টা আছে কিনা? এটা দিস ইজ অ্যানাদার প্রায়োরিটি। কারণ আপনার বাংলাদেশে আপনারা জানেন যে যেহেতু আপনার স্বাস্থ্য নিয়ে কাজ করেন, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় 70% আপনার স্বাস্থ্যসেবা দিচ্ছে বেসরকারি খাত, 30% দিচ্ছে সরকারি খাত। সেই জায়গায় বেসরকারি খাতকে যদি অ্যাড্রেস করা না হয়, তাহলে আপনি কাঙ্ক্ষিত স্বাস্থ্য ব্যবস্থা, আপনি তো রাতারাতি সব কিছু সরকার দায়িত্ব নিতে পারবে না। সেই জায়গায় আপনার অ্যাড্রেস করতে হবে এবং এটাকে মানসম্মত করার জন্য আমাদের পদক্ষেপ নেওয়াটা খুবই জরুরি। বিশেষ করে আপনার বেসরকারি খাতে 2 ধরনের স্বাস্থ্যসেবা আছে। একটা হলো মনে করেন যে একাডেমিক ইনস্টিটিউশনস অ্যালাইড উইথ হসপিটালস, মনে করেন বেসরকারি মেডিকেল কলেজগুলি, যেগুলি অসংখ্য মেডিকেল কলেজ বিগত আমলে গড়ে উঠেছে, তার সাথে হাসপাতাল আছে। সেই জায়গায় 2টা আপনার স্বাস্থ্য খাত আছে অথবা সেবামূলক আপনার বিষয় আছে। একটা হলো কি, দে আর প্রডিউসিং ডক্টরস, আরেকটা হলো দে আর গিভিং সার্ভিস টু দি পিপল। এখন বিগত আমলে যেটা হচ্ছে, ব্যাগের ছাতার মতো বেসরকারি মেডিকেল কলেজ গড়ে উঠছে এবং তারা মানসম্মত চিকিৎসক তৈরিতে অক্ষম। এই জায়গাটায় আমাদের মারাত্মকভাবে অ্যাড্রেস করতে হবে। কারণ একটা মানসম্মত চিকিৎসক তৈরি না হলে সে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থায় ধস নামায়।
হ্যাঁ সে রুগী মেরে ফেলবে, সে রুগীর ব্যবস্থাপনা ঠিক মতো করতে পারবে না, এই জায়গাটা আমাদের অ্যাড্রেস করতে হবে। কারণ ওই জায়গাগুলিতে বিগত আমলে তারা এখানে দলীয়করণ করেছে। প্রত্যেকটা মেডিকেল কলেজে বেসরকারি আপনার দলীয় ভিত্তিতে সেখানে পদায়ন হয়েছে এবং পদোন্নতি হয়েছে। আরেকটা হলো যে মেডিকেল সার্ভিস যারা দিচ্ছে এইসব জায়গাগুলিতে আপনার রুগীদের, সেটাও মানসম্মত নয়। তাদের ভালো মতো হাসপাতাল নাই, ভালো চিকিৎসক নাই, ঠিক মতো নার্স নাই, এবং অন্যান্য যে অ্যালাইড যে আপনার অক্সিজেনের যে সেবাটা সেটাও মানসম্মত, সেই জায়গাও আমাদের অ্যাড্রেস করতে হবে। আরেকটা জায়গা আছে বেসরকারি খাতে হলো ক্লিনিক্স ডায়াগনস্টিক, সেইখানেও আপনার বিগত আমলগুলিতে আপনি দেখবেন যে যার যেরকম ইচ্ছা সেইভাবে কিন্তু ক্লিনিক গড়ে উঠছে। হাজার হাজার ক্লিনিক আছে বাংলাদেশে যার কোনো লাইসেন্স নেই, যেটা বাধ্যতামূলক। বিনা লাইসেন্সে আপনি কিন্তু এই ডায়াগনস্টিক ক্লিনিক ব্যবসা করতে পারবেন না, কিন্তু সেটা নাই বাংলাদেশে, কোনো নিয়ন্ত্রণ নাই। যার কারণে একটা নিয়ন্ত্রণহীন স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশে গড়ে উঠেছে। এই জায়গাগুলিতে অ্যাড্রেস না করলে পরে স্বাস্থ্য ব্যবস্থা শৃঙ্খলা ফিরে আসবে। আচ্ছা, এক্ষেত্রে একটি বিষয় আমি একটু বলতে চাই, সম্পূর্ণ প্রশ্ন। রোগীদের অনেক সময় একটু অভিযোগ আসে যে আমি আমার আঞ্চলিক পর্যায়ে একটা হাসপাতাল থেকে বা ডায়াগনোস্টিক সেন্টার থেকে টেস্ট করে নিয়ে আসলাম, এখন একটা আসে লেভেলের হাসপাতাল যখন আসা হলো সেখানকার চিকিৎসক বলেন যে এই টেস্টগুলো আবার করতে হবে। তো এই যে আগের টেস্টটি গ্রহণ করা হচ্ছে না, মেশিনারিজ থেকে শুরু করে নানান রকমের সংকটের ব্যাপার থাকতে পারে, এই বিষয়গুলো ড্যাব আসলে কিভাবে সমাধান করবে বা তাদের ভাবনা কি আসলে? এখানে তো আসলে এক রকমের মেশিনারিজ কি বাধ্যতামূলক করে দেওয়া যায় কিনা যে এই লেভেলের মেশিন ছাড়া বাংলাদেশে ঢুকতে পারবে না? বললাম তো, এটার তো কোনো বাংলাদেশে এই যে ক্লিনিক্যাল ডায়াগনস্টিক এটার কোনো নিয়ন্ত্রণ নাই সরকারি, একেবারেই নেই। যেটা আপনি যদি একটা নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে নিয়ে আসেন, আমাদের চিন্তা ভাবনা যেটা যে আপনি ক্যাটাগরি ভাগ করে দেবেন, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি, এবং সেই অনুযায়ী আপনি ফিজ নির্ধারণ করবেন। এখন মনে করেন মডার্ন ডায়াগনস্টিক অথবা ইবনে সিনা ডায়াগনস্টিক, তারা একটা এমআরআই অথবা মনে করেন যে একটা আপনার আল্ট্রাসাউন্ড অথবা অন্য যে কোনো একটা ডায়াগনস্টিক টেস্ট করতে যে মেশিনটা তারা কিনেছে, সেই মেশিনটার দাম মনে করেন যে 10 কোটি টাকা। আর এই মেশিনই পাওয়া যায় অনেক কম দামে। এই মেশিনটা দিয়ে একটা অখ্যাত একটা ডায়াগনস্টিক অল্প দামে মেশিন দিয়ে আমরা এই টেস্টগুলি করতেছি। তো সেই মেশিনের যে রেজাল্ট আর আপনার ইবনে মেশিনের যে রেজাল্ট, এটা কিন্তু ভিন্নতা থাকে। আরেকটা জিনিস হলো, দুইটার চার্জ যদি আপনি সমান করে দেন, তাইলে ইবনে সিনা কেন বেশি দামে মেশিন কিনবে? তাইলে এই ক্যাটাগরি ভাগ করে দিতে হবে যে এ ক্যাটাগরির যে ডায়াগনস্টিক সেন্টার তার চার্জ হবে ভিন্ন, বি ক্যাটাগরিটা একরকম, সি ক্যাটাগরিটা একরকম। তাইলে হবে কি, আপনার যে লোকটা আপনার অ্যাফোর্ড করতে পারতেছে না একবার টেস্ট যদি করা লাগে, তাহলে সে সিতে গেল। সিতে যাওয়ার পরে যদি তার প্রয়োজন হয়, তখন হয়তো চিকিৎসক বলবে যে ভাই আপনার এটা আরেকটু কনফার্ম হওয়ার জন্য আপনি গো টু এ, তাহলে তার আননেসেসারি খরচটা কিছু কমে যাবে। অ্যাট দ্য সেম টাইম যে এ ক্যাটাগরি, সে আবার উৎসাহিত হবে যে আমি এই ক্যাটাগরি মেশিন আনার কারণে আমি কিন্তু লসের মধ্যে নেই, নাহলে তো কেউ এ আনবে না। আপনাকে তো বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আচ্ছা, একটি বিষয় হচ্ছে কর্মস্থলে চিকিৎসকদের যে নিরাপত্তাহীনতাটা, এটা আসলে আমরা মনে করছি দিন দিন প্রকট হচ্ছে। তো এই বিষয়টি সমাধানের জন্য আপনাদের তরফ থেকে কোনো ভূমিকা আমরা প্রত্যাশা করি। পাশাপাশি পেশার মর্যাদা বৃদ্ধিতে এখানে ধরেন যারা পড়াশোনা করছে তাদের দাবি দেওয়া থাকে, তাদের সুযোগ সুবিধা নিশ্চিতের বিষয় থাকে, এবং চিকিৎসকদের প্রণোদনা থেকে শুরু করে বেসিক সাবজেক্ট থেকে শুরু করে চিকিৎসকদের যে স্যালারি স্ট্রাকচার, এই সামগ্রিক বিষয়গুলো আপনারা মানে এই বিষয়গুলো আপনাদের ভাবনা কি? চিকিৎসকদের কর্মস্থলের নিরাপত্তা এবং পেশার মর্যাদা বিষয়ে আপনাদের ভাবনা? কর্মস্থলের নিরাপত্তার ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট এখন বর্তমানে, কারণ আপনারা জানেন যে এটা প্রতিদিন না হলেও মাসে কয়েকটা ইনসিডেন্ট হচ্ছে যে চিকিৎসক আপনার রোগীর অ্যাটেন্ডেন্স দ্বারা নিগৃহীত হচ্ছে, এবং সেখানে নারী চিকিৎসকও বাদ যাচ্ছে না, যেটা আগে ছিল না। এবং এমনকি অ্যাসল্টের কারণে চিকিৎসক মারা গিয়েছেন অতি সম্প্রতি, সেটাও আপনারা জানেন। খুলনাতে যিনি গরিবের চিকিৎসক নামে খ্যাত ছিলেন, তাকে মানে একটা ছোট একটা অজুহাতে তার উপরে চড়া হয়, এবং তার কোনো ভুল ছিল না সেটা।
তাকে মৃত্যুবরণ করতে হয়। তো এই জিনিসগুলি অত্যন্ত বেদনাদায়ক। আমি মনে করি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর তো অবশ্যই একটা ভূমিকা আছে। আর যেটা বললাম আমি, যে বিগত দিনগুলিতে সবাই আইনকে হাতে তুলে নেওয়ার যে প্রবণতা ছিল এবং রাজনৈতিক যে পৃষ্ঠপোষকতা ছিল, সেই জায়গায় কিন্তু আমাদের অ্যাড্রেস করতে হবে। যে দলই ক্ষমতায় আসুক, তার দলের কর্মীদের যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে এই ঘটনা কিন্তু ঘটতেই থাকবে। এবং কঠোর হস্তে যদি এটা দমন করা যায়, যে ঘটনা ঘটাবে দায়ী ব্যক্তির বিরুদ্ধে যদি সাংগঠনিক এবং আইনগত ব্যবস্থা, দুইটা ব্যবস্থা নিতে হবে। একটা হলো দলীয় পদবি ব্যবহার করে সে এই কাজটা করতেছে, দল থেকে বহিষ্কার। অ্যাট দ্য সেম টাইম রাজনৈতিক দল যদি তাকে সাংগঠনিকভাবে বহিষ্কার করে দেয়, এই ঘটনা কিন্তু দ্রুত দেখবেন যে কমে গেছে। অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে আমাদের চিকিৎসক হিসেবে আমাদের দায়িত্ব আছে। আমাদের মানুষের সাথে যে ব্যবহার, মানুষের সাথে যে আচার আচরণ, এই জায়গায় আমাদের পরিবর্তন আনতে হবে। কারণ মানুষ যখন সবচেয়ে অসহায় হয়, যখন মানুষ অসুস্থ হয়, সেই সময় তার সেই যে দুঃখের কষ্টের সময় যদি আমরা তার প্রতি সহানুভূতিশীল আচরণ না করি, তখন তো মানুষ রিয়াক্ট করে, মানুষ এক ধরনের ক্ষোভের সঞ্চার হয় তার ভিতরে। এই জায়গাগুলি তো আমাদের সবার না, অনেকের কিছু ডেফিসিয়েন্সি আছে, সেই জায়গাটা আমাদের কিন্তু অ্যাড্রেস করতে হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট, এই জায়গায় অ্যাড্রেস করার জন্য আমি মনে করি আমাদের মেডিকেল কারিকুলামে আমার মনে একটা চ্যাপ্টার থাকা উচিত, প্রথম বর্ষে, দ্বিতীয় বর্ষে, তৃতীয় বর্ষে, যে ডিলিং উইথ দ্য পেশেন্টস। আমরা রুগীর সাথে কীভাবে আমরা আচার আচরণ করবো, আমার নীতি নৈতিকতা, এই জিনিসগুলি কিন্তু আমরা আজকাল সব পেশার থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। আমাদের চিকিৎসা পেশার থেকেও এটা কিন্তু ধীরে ধীরে আমরা যেন বাণিজ্যিক হয়ে যাচ্ছি ধীরে ধীরে। আমাদের ওই জায়গার থেকে কিন্তু ফিরে আসার জন্য মানবিক হওয়া লাগবে। কারিকুলামের মধ্যে পাশাপাশি পেশার মর্যাদা নিয়ে একটু বলবেন যে আপনারা আসলে কিভাবে এই পেশার মর্যাদার জন্য আপনারা পদক্ষেপ নিতে চান। আর পেশার মর্যাদার সাথে তো আপনার পেশার উৎকর্ষতার সরাসরি জড়িত। আপনি যদি আপনার পেশায় যদি আপনি দক্ষ হন, পেশায় যদি আপনি মানবিক হন, আপনি যদি উন্নত সেবা দিতে পারেন, দেখবেন যে আপনার পেশার মর্যাদা অটোমেটিক্যালি ইটস গোয়িং আপ। তো আমরা বাংলাদেশের চিকিৎসকরা মনে করেন যে এখন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছি, কিন্তু সেই মানের চিকিৎসা কিন্তু সব ক্ষেত্রে আমরা এখন অর্জন করতে পারিনি। যদি আমরা আমাদের সরকারি সহায়তা এবং বেসরকারি সহায়তা দুটা এবং আমাদের এক্সপার্টিসকে আমরা ডেভেলপ করতে পারি, তাহলে আমরা আমাদের এই পেশার মান সম্মান অবশ্যই বাড়বে। সেই একই সাথে আমাদের মন মানসিকতা, যে আমাদের বিরুদ্ধে যে বাজারে চলতি কিছু অভিযোগ আছে, এই জায়গাগুলিকে আমাদের অ্যাড্রেস করতে হবে। এই যে কমিশন, বাণিজ্য, বিভিন্ন জায়গায় রেফারেন্স করা ইত্যাদি করে মানুষের কাছ থেকে অ্যাডভান্টেজ দেওয়া, এই জায়গাগুলিতে আমাদের যারা 2-4 চিকিৎসক জড়িত আছেন তাদেরকে বিরত থাকতে হবে। যেন মানুষ, একটা সময় ছিল মানুষ বলতো কি চিকিৎসক হলো আল্লাহর পরে চিকিৎসক, মানুষ চিকিৎসককে আল্লাহর পরপরই মানুষ চিকিৎসককে স্থান বিশেষ করে বাংলাদেশে নির্ভর করতো। সেই জায়গাটা থেকে কিন্তু আস্তে আস্তে আমরা সরে যাচ্ছি, সেই জায়গায় আমাদের অ্যাড্রেস করতে হবে। এবার একটু শক্ত এবং তিক্ত প্রশ্ন চলে যাচ্ছি, বদলি পদায়ন এবং যে পদোন্নতি, এই বিষয়ে মানে আপনাদের নীতিমালা কী হবে? আমরা এই বিষয়গুলোতে প্রায়ই খবর পাই যে একজন চিকিৎসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটা শিলে পর্যায়ে জায়গায় গেল অথবা একটা বিভাগীয় শহরে গেলেন, সেখানে তাকে অনেকগুলো টাকা গুনতে হয়। বা এই যে বদলি যে পদায়ন যে বিষয়টা, এই বাণিজ্যটা আসলে বন্ধের ক্ষেত্রে ড্যাবের তরফ থেকে তৎপরতা কী হবে? বেসিক্যালি এটা তো ধরেন বাংলাদেশে এই স্বাস্থ্য খাত সহ সব খাতে চরম দলীয়করণের ফলেই কিন্তু এই যে আপনার বাণিজ্য যেটা হচ্ছিল সেটা হচ্ছিল। এটা হওয়ার অন্যতম কারণ হলো কিন্তু যে কোনো খাতকে যখন আপনি রাজনৈতিকভাবে আপনার কুক্ষিগত করে ফেলবেন, তখন যারা দুর্নীতিবাজ তারা এটার সুযোগটা নেয়। তো সেই জায়গাটায় যদি আমরা মেধাকে প্রাধান্য দিই, আমরা যদি নীতিমালার আওতায় নিয়ে আসি সব কিছুকে, এবং আপনার যদি যে সমস্ত লোকগুলি এই সমস্ত কাজের সাথে জড়িত তাদেরকে আপনার শাস্তির আওতায় আনি, তাহলে কিন্তু দেখবেন যে অনেকাংশে এগুলি কমে গেছে। তবে সুনির্দিষ্ট বদলি পদায়নের ক্ষেত্রে স্বাস্থ্য খাতে কোনো নীতিমালা নাই।
সেটার সুযোগেই কিন্তু কেউ কেউ দিনের পর দিন এক জায়গায় থাকছেন, আবার অনেকে প্রতি বছরই এই যে আপনি যেটা সুবিধাগুলো নিচ্ছেন, সুবিধাগুলো নিচ্ছেন, অনেকে আবার সুবিধা বঞ্চিত থেকে যাচ্ছেন দিনের পর দিন। তো এই জন্য একটা সুনির্দিষ্ট নীতিমালা এবং এটাকে অটোমেশনের আওতায় নিয়ে আসা, যে আপনার যখনই প্রমোশন ডিউ হয়ে গেল আপনি অটোমেটিক্যালি ইউল গো টু দি নেক্সট স্টেপ। এইখানে যেন কোনো ধরনের তদবিরের দরকার না হয়। আপনার যদি মেধা যোগ্যতা থাকে এবং যদি পোস্ট খালি থাকে, তাহলে ইউল বি প্রমোটেড টু ইয়োর নেক্সট পজিশন অর ইউল বি গিভেন দি নেক্সট আপনার যে স্কেল, সেই স্কেলে আপনি চলে যাবেন। এই জায়গাটায় কিন্তু আমরা কেউ রাজি হই না সহজে। যে দল ক্ষমতায় থাকে না সেই দল বলে যে এটা করব, ক্ষমতায় গেলে পরে বলে যে না দরকার নেই। এই জায়গাটা যদি আমরা অ্যাড্রেস করি তাহলে দুর্নীতি অর্ধেক থাকবেই না। আমি এই ক্ষেত্রে র্যাব আন্তরিকতার পরিচয় দিবে কিনা, মানে আমরা আরেকটি বিষয়কে স্পেসিফাই করতে চাই। 5 আগস্টের পরে এই সংকটগুলো, এই যে অনিয়মগুলো, আমাদের কাছে যত তথ্য আছে আর কি এটি কমেনি। আসলে এখান থেকে বেরিয়ে আসার জন্য মানে আপনারা আসলে কোন কোন পরামর্শ দিতে চান? 5ই আগস্টের পরে তো আমি বললামই যে বর্তমানে যে স্বাস্থ্য ব্যবস্থায় যারা বসে আছেন তারা সেই আগেরই আপনার মনে করেন যে দোষর অথবা তাদেরই ছায়া বিভিন্ন জায়গায় বসে আছেন। তো এগুলো তো তেমন কোনো বদল তো হয় নাই, হয়তো কি পোস্টগুলিতে আপনার কিছু আপনার পরিবর্তন হয়েছে, ধরেন ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস উনি হয়তো বদল হয়েছেন, বাট তার নিচে ধীরে ধীরে যে দুর্নীতি তো একেবারে রুট লেভেল থেকে শুরু হয়। সব জায়গায় আপনার একই লোক বসে রয়েছে যারা দুর্নীতি করতো। যে সে স্বৈরাচারের দোষর কি আমার দোষর সেটা না, দুর্নীতিবাজরা কিন্তু একটাই দল, তারা দুর্নীতিবাজ, তাদের কিন্তু কোনো মানে দল নাই, তারা সব দলই আছে। সেই জায়গাটায় তো কোনো বদল হয়নি। সেজন্য আমার মনে হয় নীতিমালা প্রণয়নটা প্রায়োরিটি। আমি ব্যক্তিগতভাবে আমি সব সময় এটার পক্ষে ছিলাম। আমি বিএমএ ট্রেজারার ছিলাম, আপনি জানেন কি জানি না, 2003 থেকে 2006 পর্যন্ত। 2008-এ গিয়ে আমাদের কমিটিটা ওই দিয়েছিলাম, অনেকদিন ট্রেজারার ছিলাম আমি। ওই সময় বিএমএ ট্রেজারার থাকাকালীন অনেক চেষ্টা করছিলাম যে এই নীতিমালা তৈরি করার জন্য, কিন্তু যাই হোক বিভিন্ন কারণে তখন স্বাস্থ্য সংস্কার কমিশনের যে নীতিমালা যেটা আসছে বা প্রতিবেদন যেটা আসছে, এখানে এই বিষয়গুলো কিন্তু ঠাঁই পেয়ে যাবে, যা বলতে চেয়েছেন আপনি। তো এটা আসলে আলোর দেখবে কিনা, মানে এটা কি অন্তর্বর্তী সরকারের সময় এই প্রতিবেদনের কিছু দিক কি বাস্তবায়ন হওয়া সম্ভব ছিল না? এটা তো হলো না। তো এখানকার অনেক পরামর্শ কিন্তু আপনারা দিয়েছেন, এনডিএফ দিয়েছে, কিছু এনসিপি দিয়েছে, আপনারা অনেক অধিকাংশ দিয়েছেন। এই ব্যাপারে আপনাদের কোন তৎপরতা আছে কিনা যে কিছুদিন অন্তত এই সময়ে বাস্তবায়ন? আমরা তো স্বাস্থ্য যে উপদেষ্টা ওনার কাছে আমরা বলেছি যে অনেক কিছু এগুলি করার জন্য, তো কিন্তু তেমন ধরনের কোনো পরিবর্তন তো আমরা দেখতেছি না। আমরা যদি ধরেন আগামী দিনের সরকার, আমাদের দলীয় সরকার যায়, আমরা যদি থাকি তখন আমরা চেষ্টা করব সরকারের মধ্যে এই জিনিসগুলি ডিলেট করার জন্য। তো এটা ব্যক্তিগতভাবে তো আমার প্রচেষ্টা থাকবেই সবসময়। মেডিকেল কলেজগুলোতে ছাত্র শিক্ষক যে রাজনীতি, সেই রাজনীতি আসলে চলমান থাকা দরকার কিনা, এই ব্যাপারে আসলে র্যাব কি ভাবছে? বাংলাদেশে সারা পৃথিবীতেই সমাজ পরিবর্তনের মূল কারিগর কিন্তু ছাত্ররা। তো বাংলাদেশের দিকে যদি তাকান, আপনার সেই 69-এর গণ আন্দোলন বলেন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর গণ আন্দোলন, এবং সর্বশেষ আমরা যেটা জানি 20-এর যে জুলাই আগস্ট ছাত্ররা করেছে। তো সেই জন্য মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা, আমি ব্যক্তিগতভাবে এই নীতি বিশ্বাসী না। ছাত্র রাজনীতি অবশ্যই থাকা উচিত, তবে এর যে গুণগত মান যেটা কমে গিয়েছে, ছাত্ররা যে আগে যে রাজনীতি করতো সেই রাজনীতি থেকে কিন্তু আমরা আমাদের মন মানসিকতা অনেক পরিবর্তন হয়ে গেছে। দলীয় লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি, সেটার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ছাত্র রাজনীতি অবশ্যই থাকতে হবে, আদর্শগত কমিটমেন্টও থাকতে হবে, কিন্তু অন্ধ আনুগত্য যে দলের প্রতি, তার থেকে বেরিয়ে আসতে হবে। এক্ষেত্রে একটু আমি বলতে চাই যে হলগুলোতে আপনি খেয়াল করবেন সিট বাণিজ্য ছিল। ঢাকা মেডিকেল কলেজে আমরা সাম্প্রতিক সময়ে ঢাকা মেডিকেল কলেজের হলগুলো কিন্তু বেহাল দশা, একেবারে ভঙ্গুর পরিস্থিতি। ওটা নিয়ে আমরা প্রতিবেদনের জন্য ওখানে গেলাম। যাওয়ার পরে ছাত্রলীগের যে আমলে যেটা ছিল আর কি, বিভিন্ন রুম তারা তাদের প্রিয় সুন্দর সুন্দর রুমগুলো তাদের হাতে রেখে দিত, এবং ভঙ্গুর যেখানে পানি পড়ছে সেই রুমগুলোতে সাধারণ ছাত্রদের দিয়ে দেওয়া হতো। এই যে এটা গণরুম যে কালচার,
মানে সিটগুলো দখল করে রাখার, বহিরাগতদের রাখার যে ব্যবস্থা, এই যে বিষয়গুলো মানে এই নেগেটিভিটি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। এটা তো ডেফিনেটলি এটা তো অসম্ভব খারাপ একটা কালচার ছিল, এবং আপনার বিগত আমলে তো আসলে এটা বলে শেষ করা যাবে না তারা কি নষ্ট করে নাই। আমি ব্যক্তিগতভাবে বলি যে আমি যখন ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হলাম ফার্স্ট ইয়ারে, তো আমি বাসায় থাকতাম, আমার বাসা ঢাকায়। তো তারপরেও সেকেন্ড ইয়ারের দিকে আমার একটা সিট দরকার হয়েছে, আমার এটা হলে একটা সিট পেলাম আমি, যার মারফত আমার এক বড় ভাই, উনি পরবর্তীতে ছাত্রলীগের নেতা ছিলেন, উনি ছাত্রলীগের ভিপি হয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজে, হ্যাঁ, মোজাম্মেল হোসেন খান। কিন্তু আমাকে কিন্তু আমি ছাত্রদল করতাম পরে, একদিনের জন্য বলেন নাই যে আমি তোমাকে রুম দিলাম তুমি কেন ছাত্রদল করো। উনি বড় ভাই হিসেবে আমি কিন্তু রুমটা দিয়েছিলাম। এই কালচারটা বিগত আমাদের ছিল, এইটার থেকে আমরা কিন্তু দূরে চলে আসছি। এই হলের মানে সিটও দেওয়ার জন্য বাণিজ্য হয়, এটা আমরা চিন্তাও করতে পারি না আগে। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আরেকটা হলো যে পর্যাপ্ত সিটের যদি ব্যবস্থা করি আমরা, তাহলে কিন্তু এই বাণিজ্য অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই ধরনের প্রতিটা জায়গায় আমাদের অ্যাড্রেস করতে হবে। যেখানেই আপনারা দেখবেন যে এই যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে ডিফারেন্স আছে, বাণিজ্যটা ওখানে শুরু হয়ে যায়। হ্যাঁ, সেই জায়গাগুলি আমরা যদি অ্যাড্রেস করি, আর যদি ছাত্রদেরকে আমরা, আমি নিজে টিচার হিসাবে যদি আমি সৎ থাকি, আমি যদি আমার জায়গায় আমি অনেস্টলি আমার ডিউটি পালন করি, তাহলে দেখবেন যে ছাত্রদের মধ্যে এটা প্রপাগেট করবে। ধীরে ধীরে আমাদের এটা তো রাতারাতি পরিবর্তন হবে না, যে ধ্বংসপ্রাপ্ত ব্যবস্থা এটার থেকে আপনার উত্তরণের জন্য উদ্যোগ নিতে হবে। কিন্তু রাজনীতি বন্ধ করে দিয়ে যদি আপনি সেই উদ্যোগ নেন, সেটা আপনি সফলকাম হন, সেটার ভিন্ন একটা প্রতিক্রিয়া দেখাবে, যেটা আমাদের জন্য ভালো হবে। এক্ষেত্রে মানে সাচিবের মতো লেজুর বৃত্তি থেকে ড্যাব বেরিয়ে আসতে পারবে কিনা, আমি একটু স্পেসিফাই করি। আপনি খেয়াল করেছেন যে শহীদ মিনার যখন আন্দোলন যখন চলছিল, তখন শহীদ মিনার সাচিবের নেতৃত্বে একটি প্রোগ্রাম হয়েছিল। সেই প্রোগ্রামে তার আগে অনেক শিক্ষার্থীকে মেরে ফেলা হয়েছে, অনেক ছাত্র রক্ত ঝরেছে, অনেকে বঙ্গুত্ববরণ করেছে। এই পরিস্থিতিতে মানে সাচিবের উচিত ছিল না যে বিবেক বিবেচিত হয়ে সরকারের বা দলের লেজুর বৃত্তি করতে গিয়ে এমন একটি কাজে তারা সাড়া দেবে। ড্যাব আসলে অত অন্ধ হয়ে যাবে কিনা বা এখান থেকে বের হতে পারবে কিনা? এটা তো অবশ্যই বের হওয়া উচিত, এবং আমি আশা করি যে আমাদের মধ্যে যারা বিবেকবান প্রত্যেকে বেরিয়ে আসবে। আপনার সরকার অন্যায় করবে আর তার লেজুর ভিত্তি করবে তার সহযোগী সংগঠন বা অঙ্গ সংগঠন, সেই বল মানসিকতা থেকে আমরা যদি বেরোতে না পারি, আমরা জাতি হিসেবে বেশি দূর যাইতে পারবো না, আগাতে পারবো না। এটা একেবারেই আমি আপনাকে বলি, বিগত এই যে জুলাই আগস্ট আন্দোলনের শান্তি মিছিলে আমাদের বিভিন্ন শিক্ষক যারা আপনার অংশগ্রহণ করেছে সাচিবের পক্ষে, তাদের বেশ কয়েকজন যখন বিপদে পড়ে তখন আমার কাছে ফোন করে যে আমাদেরকে বাঁচাও অথবা আমাদেরকে হেনস্থা করা হচ্ছে, প্লিজ সেভ মি। তখন আমি তাদেরকে একটা কথাই বলেছিলাম যে আপনাদের মতো লোক যদি আপনারা সেই দিন সাচিবের সেই শান্তি মিছিলে না যেতেন, তাহলে কি হতো? আপনার কিচ্ছু হতো। অথবা যদি আপনারা আরো 10 দিন আগে আপনারা সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে সাহস করে, তাহলে অন্তত আরো 500 লোক, 500 ছেলে মানুষ কম মারা যেত। যে এই লোকগুলি বিপক্ষে দাঁড়ালে সরকার তখন বিচলিত হয়ে যেত যে আমার লোক আমার বিরুদ্ধে। আপনারা সেই সৎ সাহস দেখাইতে পারেন, অন্যায়গুলোকে সাপোর্ট দিয়েছেন, আপনি নীরব থাকেন নাই, বরঞ্চ সরকারের পক্ষে সরব হয়েছে। এটা আপনাদের মতো লোকের উচিত হবে। আমি নাম বলতে চাই না, আপনারা বুঝতে পারছেন মানে কি ধরনের লোক আমাকে যারা বলছে, তারা বাংলাদেশে এক নাম বললে সবাই চিনে। মানে আমরা মনে করি যে এই পরবর্তী সরকার যারা সরকারে যারা যাবে, তাদের এরকম অঙ্গ সংগঠন থাকবে, তারা আসলে সরকারকে অন্যায় বা কোনো রকমের অযাচিত কোনো আচরণ হলে সেখানে সংশোধনী দেবে, এগুলোর সাথে একাত্মতা পোষণ করবে না। এই কালচার থেকে বেরিয়ে আসবে, আমরা সেটা প্রত্যাশা করি। আমরা একটু মেডিকেল শিক্ষার দিকে চলে যাচ্ছি। মেডিকেল শিক্ষার যে মান, এই মান নিয়ে প্রশ্ন আছে। দেশের সরকারি এবং বেসরকারি দুই মেডিকেল শিক্ষার মান নিয়ে প্রশ্ন আছে। ফ্যাকাল্টি থেকে শুরু করে রোগীর যে পর্যাপ্ত থাকার যে ব্যাপার, হাসপাতাল ব্যবস্থাপনা, নানান দিক থেকে অনেক অনিয়মের গল্প আছে আর কি। এই বিষয়গুলোতে আপনাদের পর্যবেক্ষণ আসবে? বাংলাদেশে সরকারি এবং বেসরকারি খাতে মেডিকেল কলেজগুলি তো আমাদের চিকিৎসক তৈরির প্রধান প্রতিষ্ঠান। সেই সব জায়গাগুলিতে বিগত আমলে একেবারে চরমভাবে নষ্ট করে দেওয়া হয়েছে।
সরকারিটা যেমন ধরেন এমপি সাহেবের ইচ্ছা হয়েছে তার এলাকায় একটা মেডিকেল কলেজ করবে, সে অনুমোদন পেয়েছে। সেই জায়গায় কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই, তার শিক্ষক নাই, তার জনবল নাই, কিচ্ছু নাই, মেডিকেল কলেজ ইজ রানিং। এরকম আমি নাম বলতে চাই না, কিশোরগঞ্জ থেকে আরম্ভ করে মানিকগঞ্জ থেকে আরম্ভ করে যখন যেখানে যে ক্ষমতা ধর সে মেডিকেল কলেজ করে ফেলছে তার এলাকার জন্য। এগুলো সরকারি খাত গেল। আপনি বেসরকারি খাত ধরেন, বিএমের বিগত আমলের সচিবের এমন ডজন খানেক নেতা আছে যারা সবাই প্রাইভেট মেডিকেল কলেজের মালিক। তাদের সেই মেডিকেল কলেজগুলিতে যে নীতিমালা আছে আপনি জানেন, প্রতি 5 জন স্টুডেন্টের জন্য একজন একটা কি বলে এটা হাসপাতালের বেড থাকতে হয় না, প্রতি একটা ছাত্রের বিপরীতে 5টা আপনার বেড থাকতে হবে। মনে করেন যে 50টা ছাত্র যদি ভর্তি করেন তাহলে ইউল হ্যাভ টু হ্যাভ এ 250 বেড হসপিটাল থাকতে হবে, যার 30% আবার ফ্রি বেড থাকতে হবে, যাতে করে এনশিওর করা যায় সাধারণ মানুষের স্বাস্থ্য চিকিৎসা সেবা। আপনি ইউ ক্যান গো টু মেনি মেডিকেল কলেজ প্রাইভেট, যেখানে হাসপাতালই নেই সে মেডিকেল কলেজ করে ফেলছে। একটা বিল্ডিংয়ের মধ্যে মেডিকেল কলেজ, নিয়ম আছে একাডেমিক বিল্ডিং হাসপাতাল একদম সম্পূর্ণ আলাদা হতে হবে। সেখানে লাইব্রেরি থাকতে হবে, হস্টেল থাকতে হবে, আপনার পর্যাপ্ত শিক্ষক থাকতে হবে, ল্যাব থাকতে হবে, কিচ্ছু নাই। তাহলে সেই জায়গার থেকে যে চিকিৎসক বেরোচ্ছে সে কি মানসম্মত হতে পারে কোনোদিন? কোনোদিন সম্ভব না। আমরা যখন আমরা ছাত্র ছিলাম সে 1976-77-78 সালে, সেই সময় প্রফেসর আনিসুদ্দিন, প্রফেসর মাজেদ স্যার, প্রফেসর আপনার কি বলে রশিদি মাহবুব, তারা বরিশাল রংপুর শিক্ষকতা করছেন। আপনি এখন বরিশালে যান, কোনো রিনাউন্ড প্রফেসর পাবেন না। সরকারি মেডিকেল কলেজে কোনো প্রফেসর নাই দেখবেন, ডিপার্টমেন্টাল হেডে শিক্ষক সর্বদা। শিক্ষকই যদি না থাকে তাহলে সে ছাত্র কোত্থেকে আপনার শিক্ষা লাভ করবে? দক্ষতা কিভাবে তৈরি? এক্ষেত্রে মানে ড্যাব চিকিৎসকের দক্ষতা বৃদ্ধিতে কি কি ভূমিকা রাখবে বা আপনাদের প্ল্যান পরিকল্পনা আসলে? আমি ব্যক্তিগতভাবে যদি বলেন, আমি চাই যেগুলি মানসম্মত না, দোজ মেডিকেল কলেজেস প্রাইভেট ও গভর্নমেন্ট এগুলিকে একেবারে বন্ধ করে দেওয়া উচিত। যে আমাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য যে চিকিৎসক তৈরি হচ্ছে সেই চিকিৎসকের তো আমার দরকার নেই। কিন্তু এটা তো বললে পরে বিপ্লব হয়ে যাবে, বুঝছেন না? তো তবে যেটা করা উচিত করা যায়, স্বাস্থ্যখাত যে কমিশন, যেটা সেই কমিশন প্রতিবেদনে কিন্তু এই কথাগুলি বলা আছে, তারা পরামর্শ দিয়েছে যেটা করা যায় মাঝামাঝি জায়গায়, যে আপনার এগুলিকে সময় বেঁধে দেওয়া উচিত। যে আপনাকে আগামী 1 বছরের মধ্যে আপনি যদি এই আপনার যে ডেফিসিয়েন্সি আছে এগুলি যদি আপনি ইয়া না করতে পারেন, কি বলে এটাকে, আপনি পদক্ষেপ না নিতে পারেন, তাইলে আপনার এই মেডিকেল কলেজের আপনার যে পারমিশন সেটা বন্ধ করে দেওয়া হবে। তাহলে হলো কি, ওইখানে তো আবার অনেকগুলি জনবল আপনার নিয়োজিত আছে, কাজ করছে, মানুষের এমপ্লয়মেন্ট আছে, ওই এরিয়ার লোকজন সেবা পাচ্ছে, সেই জায়গাটা একদম যেন বন্ধ নেওয়া যায়। একটা সুযোগ দেওয়া, সুযোগ দিয়ে এটাকে আপগ্রেড করা, সো দ্যাট এবং ভবিষ্যতে কোনো ধরনের এই ধরনের লাইসেন্স অথবা এই ধরনের পারমিশন দেওয়ার ক্ষেত্রে তাদের প্রাক সম্ভাব্যতা যাচাই তারা পারে, ঠিকমতো সক্ষমতার ব্যাপারটা যাচাই। এবং একই সাথে আপনার চিকিৎসক আদৌ আমাদের আগামীতে দরকার আছে কিনা। আমি চিকিৎসক খালি তৈরি করলাম, তার এমপ্লয়মেন্ট হলো না, তাহলে তো এটা আপনার আরেক বিশৃঙ্খলা তৈরি করবে সমাজে। সেই জায়গাটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে। উই ডু নট হ্যাভ এনি প্ল্যানিং সত্যিকার। আচ্ছা, আমাদের চিকিৎসা খাত বৈশ্বিকভাবে কিন্তু ক্রমাগতভাবে প্রতিদিন একটু করে এগিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের চিকিৎসকের দক্ষতা এবং তাদের সাথে সমান্তরালে চলতে পারে যে ক্যাপাসিটি বৃদ্ধির বিষয়ে আপনাদের ভাবনা আসলে কি? এটা তো অবশ্যই আমরা যদি দুনিয়ার সাথে পৃথিবীর সাথে তালমেল মেলাতে না পারি তাহলে আমরা পিছিয়ে যাব, এবং আমরা অনেক ক্ষেত্রে আমরা পিছিয়েও গিয়েছি। এবং আমরা জানেন যে বিগত আমলে আমাদের সময় আমরা বেশ কিছু পদক্ষেপের কারণে আজকে কিন্তু আপনার কার্ডিয়াক সার্জারি, কার্ডিওলজি, হার্টের যে অপারেশন এবং এনজিওপ্লাস্টিতে বাংলাদেশ কিন্তু এখন উন্নত বিশ্বের সাথে কম্পিট করার মতো অবস্থানে গেছে। আপনাদের কি বলে, এই যে আমাদের বিরোধী রাজনৈতিক নেতা জনাব ডক্টর শফিকুর রহমান,
উনি বাইরে যান নাই, বাংলাদেশের জাহাঙ্গীর কবির ভাই অপারেশন করছে, উনি আমার ড্যামের প্রথম ভাইস প্রেসিডেন্ট ছিল, আমি আর উনি একসাথে ভাইস প্রেসিডেন্ট ছিলাম। হ্যাঁ, তো উনি পরবর্তীতে প্রফেশনালি এনগেজ হয়ে যাওয়াতে ইয়ার কি বলে রাজনৈতিকভাবে উনি নিষ্ক্রিয় হয়ে গেছেন। তো এরকম দক্ষ লোক কিন্তু বাংলাদেশে ডেভেলপ করছে বিগত আমলে। কীভাবে? আপনার এক্সচেঞ্জ প্রোগ্রাম, ওনারা ইন্ডিয়াতে গেছেন, ট্রেনিং নিয়েছেন, বাংলাদেশে এসে প্র্যাকটিস করেছেন, আবার ইন্ডিয়া থেকে বাংলাদেশে ট্রেনার এসছে, চিকিৎসক আসছেন, তাতে করে কিন্তু ধীরে ধীরে এই লোকগুলি ডেভেলপ করছে। আপনাদের পরিকল্পনা আছে কিনা? বাস বিগত আমলে হয়েছে কি, এই ট্রেনিং প্রোগ্রামগুলি হয়ে গেছিল প্লেজার ট্যুর, সবাই করতো কি ঘুরতে যাইতো। এই ট্রেনিং প্রোগ্রামে যে টাকা আসছে, এই টাকা নিয়ে তারা প্লেজার ট্যুরে বিভিন্ন দেশে ঘুরে বেড়াইছে। আমাদের অথবা স্পেসিফিক্যালি যেই জায়গায় আমরা আন্ডার ডেভেলপ, সেই জায়গার চিকিৎসকদের বাইরে পাঠানো এবং সেই জায়গায় বাইরের চিকিৎসকদের বাংলাদেশে যে এনে যে টেকনোলজি ট্রান্সফারের জন্য যে ইজি করে দেওয়া ভিসা এবং আপনার ওয়ার্ক পারমিট এর এভরিথিং, যাতে করে এখানে ব্যবসার জন্য না আসে, দে কাম ফর ট্রেনিং আওয়ার আপনার টিম, আমাদের টিমটাকে ট্রেন করার জন্য। তাহলে দেখবেন যে খুব অল্প সময় আমরা মানসম্মত জায়গায় চলে যেতে পারি। কারণ আমাদের চিকিৎসকদের মেধা আছে, কিন্তু এই ব্যাপারে কোনো বিকল্প নাই। তারাই বাইরে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন হাসপাতালে নাগরিত হচ্ছে, আমার সাথে কাজ করছে। স্বাস্থ্য খাতটাকে দুর্নীতিমুক্ত রাখতে বাংলাদেশের যতগুলো খাত আছে সবচেয়ে বেশি করাপ্টেড, এর মধ্যে আমরা মনে করি অন্যতম হচ্ছে স্বাস্থ্য খাত। তো স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত রাখা এবং বিদেশি প্রভাব মুক্ত রাখা, মানে আমাদের রোগীরা বিদেশ নির্ভরতা বা কোনো দিক থেকে পরনির্ভরশীলতা, এই দিকগুলোকে কাটিয়ে ওঠার ক্ষেত্রে আপনাদের ভাবনা কি আসলে? এটা তো অনস্বীকার্য যে বাংলাদেশে সব খাতের মতো স্বাস্থ্য খাত একটা অন্যতম দুর্নীতিযুক্ত খাত। এইখানে দুর্নীতিমুক্ত করার জন্য আমি যেটা বললাম যে জবাবদিহিতার আওতায় সব কিছু নিয়ে আসা। আপনার অ্যাকাউন্টেবিলিটি যদি না থাকে তাহলে এটা কোনোদিনও দুর্নীতিমুক্ত হবে না। তো বাংলাদেশে একটা জিনিস দেখবেন যে আপনার এই যত বিগত আমলে অথবা তারও আগের আমলে যত বড় বড় দুর্নীতি, কোনোটারই কোনো বিচার হয়নি। যখনই বিচারহীনতার সংস্কৃতি থাকে তখন কিন্তু অন্য আরও 10 জন লোক এই দুর্নীতি করার প্রতি আগ্রহী হয়। কারণ মানুষের এটার স্বাভাবিক প্রবণতা দুর্নীতিতে যুক্ত হয়ে অবৈধভাবে সম্পদ অর্জন করা। এই জায়গায় অ্যাড্রেস করতে হবে যে যখনই কোনো দুর্নীতির লক্ষণ পাওয়া গেল, এটা অ্যাড্রেস করতে হবে, তাকে শাস্তির আওতায় জবাবদিহিতার আওতায় আনতে হবে। আর বিশেষ করে আপনার মডার্নাইজেশন অফ দ্য সিস্টেমস। আপনি মনে করেন যে দুর্নীতির অন্যতম ক্ষেত্র হলো ক্রয়, আপনার এটাকে ই টেন্ডার করে ফেলতে হবে, যাতে আপনার এই স্বচ্ছতা নিয়ে আসতে হবে, যাতে করে দুর্নীতির যে জায়গাগুলি আছে সেই ফুটাগুলি বন্ধ করে দিতে হবে, যাতে দুর্নীতিটা অটোমেটিক্যালি কমে আসে। আর স্বাস্থ্য খাতে আমাদের যে পরিকল্পনা সেটা হলো কি যে আপনার স্বাস্থ্য খাতকে 3টা লাইনে বিভক্ত করে দিতে হবে। একদম ইনিশিয়ালি যারা অ্যাডমিনিস্ট্রেশনে যাবে তারা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে আপনার তাদের কেরিয়ার করবে। যে আপনার টিচার হবে, শিক্ষক, তার ক্যারিয়ারটা গড়ে তুলবে সে শিক্ষক হিসাবে। আর যে ক্লিনিশিয়ান হবে তার হবে আপনার ক্লিনিশিয়ান হিসাবে সে তার ক্যারিয়ার করবে। তাতে করে যে জিনিসটা হয়, আপনি দেখেন এখন বর্তমানে যে ডিজি, উনিকে হি ওয়াজ এ ফেমাস কার্ডিয়াক সার্জন, তাই না? আরেকজন ফেমাস পেডিয়াট্রিক সার্জন। তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাবিলিটি কি? অ্যাডমিনিস্ট্রেশন কখনো ছিল না। তো আপনি চাচ্ছেন একটা জবাবদিহিমূলক অ্যাডমিনিস্ট্রেশন করতে, যার কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ আপনার অভিজ্ঞতা নেই, আপনি কিন্তু এটা পারবেন না, ভালো হবে। সেই জন্য আপনি যদি লাইনটা প্রথম থেকেই আলাদা করে দেন, তাইলে সে ট্রেনিং নিবে, ওটাতে ডিগ্রি নিবে, ওটাতে শ্রম দিবে এবং ধীরে ধীরে উচ্চ পথে যাবে। তাইলে ওই জায়গায় কিন্তু আপনার একটা দক্ষতা গড়ে উঠবে। বাংলাদেশে আপনি যদি এই বিভিন্ন সিভিল সার্জনদের ওখানে দেখেন, তাদের অনেকেরই অভিজ্ঞতার স্বল্পতা আছে। এই অভিজ্ঞতার স্বল্পতার কারণে দুর্নীতি ঢুকে যায়, বুঝতেই পারে না, ওনাদের অজান্তেই অনেক দুর্নীতি হয়ে যায় এবং পরে ওনারা সেই দুর্নীতিতে আটকা পড়ে।
যার কারণে আমি মনে করি এই জায়গাগুলিতে আমাদের একটা অ্যাড্রেস করা দরকার, এবং আমাদের এই প্ল্যান কিন্তু আগেও ছিল, আমরা পারি নাই করতে, এইবারও আমাদের এই প্ল্যানটা আছে, যা ভাগ করে দিব অ্যাট দ্য ইনিশিয়াল স্টেজ অফ স্টার্টিং দ্য কেরিয়ার। আচ্ছা, বাংলাদেশের বিভিন্ন স্পেশালিটির চিকিৎসক অনেক হয়েছে, কিন্তু আমরা মনে করি আরও বিশেষজ্ঞ চিকিৎসক দরকার, বিশেষজ্ঞ চিকিৎসক দরকার। এক্ষেত্রে এমডিএমএস বা এফসিপিএস এর যে আসন সংখ্যা আছে এর পরিধি বাড়ানো দরকার কিনা, পাশাপাশি অধ্যয়নরতদের জন্য যে ভাতা, বেতন ভাতা, তাদের সুযোগ সুবিধা, এগুলোর ক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কি? যদি ভাতার কথা বলেন, এটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা অনেক কম। চিকিৎসক যিনি পোস্ট গ্রাজুয়েশন করছেন তখন তো তার চাকরি বাকরি করার কোনো সুযোগ নেই, তো তখন যদি আমরা যে ভাতাটা পাচ্ছেন অথবা আদৌ ভাতা পান কিনা অনেক জায়গায় সেটাও সন্দেহ আছে, সেই জায়গায় আমাদের অবশ্যই অ্যাড্রেস করা উচিত। এবং অ্যাট দ্য সেম টাইম ভাতাপ্রাপ্ত চিকিৎসক যারা আছেন তারা ভাতা পাওয়ার পরে আবার অন্য জায়গায় কাজ করলে তাহলে আবার ট্রেনিংটাও কিন্তু হচ্ছে। আমাদের মধ্যে আবার কিন্তু এই ধরনের একটা টেন্ডেন্সি আছে, আমরা ভাতাও নেই, আবার 10টা জায়গায় দেখা যায় 2টা ক্লিনিকে কাজ করি। এই সুযোগ তারা পাবে কিভাবে? হ্যাঁ, এই সুযোগ তারা পাচ্ছে কিভাবে? তাদের তো রেসিডেন্সি হিসেবে তো থাকারই কথা ছিল হাসপাতালে। হয় কি, বাংলাদেশে বর্তমান প্রেক্ষিতে আপনি যেটা বলছেন যে আরও চিকিৎসক এমডিএমএস বাড়ানো দরকার কিনা, আপনার সাথে প্রথমে বলবো দরকার, আবার বলবো দরকার নাই। কেন জানেন? এখন যে কোর্স আছে এফসিপিএস, এমডি, এমএস, ডিপ্লোমা, এটার জন্য কি দরকার? একটা দক্ষ স্পেশালিস্ট গড়ে তোলার জন্য আমার দরকার হলো ট্রেনিং, আন্ডারে মানে একজন দক্ষ অভিজ্ঞ মেন্টরের আন্ডারে, তাই না? চিকিৎসকের। আপনি যদি ঢাকা মেডিকেল কলেজে যান, এক একটা প্রফেসরের আন্ডারে অসংখ্য আপনার ট্রেনিং, তারপরে আছে ইন্টার্নি, তারপরে আছে আইএমও, তাহলে আপনার তার ট্রেনিংটা কিভাবে হবে সেটা সে কি ট্রেনিং আদৌ নিতে পারতেছে, তার সুযোগ আছে? এক্ষেত্রে অ্যালটমেন্টের কোনো সংকট হচ্ছে কিনা আসলে? তাহলে প্রান্তিক হাসপাতালগুলোতে বা মেডিকেল কলেজগুলোতে মানে এফসিপিএস বা এমডিএমএস যারা করছে, এরকম বিশেষত বিসিবিএস হয়তো নিয়েছিল যে দেশে মানে ঢাকার বাইরে অন্যান্য মানে বিভাগীয় শহরগুলোতে বা জেলা শহরগুলোতে তাদেরকে ট্রান্সফার করার যে ব্যাপারটা, তার এইটি কি আসলে ত্বরান্বিত করা জরুরি কিনা? এটা খুবই দরকারি, কিন্তু কেন যাইতে চায় না আপনার সেই জিনিসটা বুঝতে হবে। আচ্ছা, কেন সবাই ঢাকা মেডিকেল কলেজে থাকতে চায়? কারণ কি, ঢাকা মেডিকেল কলেজে শিক্ষকের যে আপনার মান এবং শিক্ষকের যে মানে কি বলে অ্যাভেলেবিলিটি, আপনি বরিশাল মেডিকেল কলেজে যান, সার্জারি হেড ডায়াগনোজ একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অথবা একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপরে কেউ নাই, তাইলে আপনার ওইখানে তো ট্রেনিংটা ঠিক মতো হবে না। একই অবস্থা আরও প্রান্তিক যদি যান, আপনি নেত্রকোনা যান, আপনি কিশোরগঞ্জ যান, অথবা আরও দূরে যান, আবার আপনি যে ট্রেনিং দিবেন, নেওয়ার পরে ওইখানে আপনার জন্য অ্যাজ এ ট্রেনিং আপনার থাকা খাওয়া ব্যবস্থা, আপনার ভাতা তো যেটা বললেন ভাতা নেই, তো আপনি আপনার ফ্যামিলি এখানে রাখা আপনি ওখানে ট্রেনিং দিতে গেলেন, কিন্তু আপনার ট্রেনিংও মানসম্মত না, আবার এই লজিস্টিক যে সাপোর্ট সেটাও নাই। এই সবগুলি জায়গায় কিন্তু আমাদের অ্যাড্রেস করা দরকার। আর শুধু ট্রেনিং সংখ্যা বাড়াইলাম এমএসএমডি, কিন্তু মানসম্মত ট্রেনিং হলো না, সে ডিগ্রিটা নিয়ে বেরোয় গেল, সে কিন্তু আমাদের জন্য একটা বোঝা হয়ে গেল। সেই জন্য ওই জায়গাগুলিতে অ্যাড্রেস না করে আমি ব্যক্তিগতভাবে এই মুহূর্তে এমডিএমএসের সিট বাড়াই দিলাম, প্রচুর বিশেষজ্ঞ বানাইলাম, এটা কিন্তু খুব একটা যে ভালো ফল দেবে মনে হয় না। এক্ষেত্রে আপনি একটু বলেছেন যে আসলে চিকিৎসকরা তো আসলে এই কোর্সগুলো করার সময় অন্য কোনো প্র্যাকটিস করার সুযোগ বা বাইরে যাওয়ার কোনো সুযোগ তার নাই, থাকা উচিত না। তো কোনো কোনো অবস্থায় আমরা খবর পাই যে কোনো চিকিৎসক, রেসিডেন্সি চিকিৎসক অথবা এফসিপিএস করছেন, উনি কিন্তু অন্য একটা প্র্যাকটিসের সঙ্গে জড়িয়ে যাচ্ছেন। এই যে জড়িয়ে যাওয়া রেসিডেন্সি চিকিৎসককে তো রেসিডেন্সি কোর্সের নামই তো আসলে আবাসনের জন্য, আবাসিক অবস্থান দেশে থাকবে, উনি বাইরে যাওয়ার সুযোগ পাচ্ছেন কেন? তার আসলে আবাসনের সংকটটা, এই সংকটের ব্যাপারে আপনাদের পরিকল্পনা আসলে কি, বা আপনারা এখন কি বলবেন, সুপারিশ কি হবে? এখানে তো আমি তো বললাম ভাতাটা বাড়াই দিতে হবে যাতে তার সংসারটা চলে। এখন এটা তো সে বাধ্য হয়ে যায়। আপনি যখন তাকে 30,000 টাকা দিবেন, ধরেন পিজি হাসপাতালে বিএমএতে একটা রেসিডেন্সি করছে একজন চিকিৎসক, যা ঢাকা স্ত্রী আছে, একটা বাচ্চা আছে, আপনি তাকে দিচ্ছেন 35,000 টাকা, তো সেই 35,000 টাকা দিয়ে ঢাকা শহরে থাকার মতো কি অবস্থা আছে? বাসা ভাড়াই তো 25,000 টাকা, 20,000 টাকা, বাকিটা চলবে কেমন?
সে বাধ্য হয়ে যায়। সেই জায়গাগুলিতে অ্যাড্রেস করার দরকার অত্যন্ত জরুরি। সরকারি হাসপাতালগুলোতে সেবার মানের ব্যাপারে মানে অনেক অভিযোগ, বিস্তর অভিযোগ আছে। এর মধ্যে অনেক টেস্ট তারা করতে পারছে না। এই পর্যায়ে এসে স্বাধীনতা 53-54 বছর বয়সে আসার পরে আমরা আসলে সরকারি হাসপাতালগুলোতে যে সেবাগুলো বা টেস্টগুলো সেগুলো করার কথা ছিল হাসপাতালগুলোতে, সেই সক্ষমতা আমরা বৃদ্ধি করতে পারিনি। এই ব্যাপারে আপনাদের কোনো সুনির্দিষ্ট সুপারিশ থাকবে কিনা বা আপনাদের ভাবনা আছে কিনা? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কারণ আজকে যদি আপনি ঢাকা মেডিকেল কলেজে যান, ধরেন ঢাকা মেডিকেল কলেজে রুগী থাকার কথা ছিল, মনে করেন যে সিট সংখ্যা এখন কত 3000 না কত, আমার ঠিক খেয়াল নাই। রুগী আছে মনে করেন তার 3 লক্ষ। তো বাজেট তো দেওয়া হচ্ছে ওই যে কয়টা সিট তার উপরে নির্ভর করেই কিন্তু তার খাওয়ার খরচ, থাকার খরচ, চিকিৎসক সব কিছু কিন্তু ওই নির্ধারিত সিটের বিপরীতে অ্যালটেড। তাইলে আপনি কাঙ্ক্ষিত সেবা কীভাবে পাবেন? এটা তো অসম্ভব। 1 2 নম্বর, আপনি যদি আউটডোরে যান, 2 জন চিকিৎসক বসছে, দেখবেন যে 150 থেকে 200 রুগী আসতেছে। একজন কি 2 জন চিকিৎসকের টানা যদি সকাল থেকে ধরেন 200 রুগী দেখা, মানসম্মত চিকিৎসা সেবা দেওয়া, এটা কি সম্ভব? দুনিয়ার কোথাও সম্ভব নয় এটা। তো এই পরিস্থিতি কিন্তু প্রতিটা সরকারি হাসপাতালে বিদ্যমান। তো এই জায়গায় আমাদেরকে অ্যাড্রেস যদি করতে হয়, সেটা হলো যে একটা হলো যে আমি লোকবল বাড়াই দিলাম, বাজেট বাড়াই দিলাম, এটা একটা সমাধান। কিন্তু বাজেট বাড়ালে আপনার তো ইনফ্রাস্ট্রাকচার নাই। আপনার যে রুগী 3000-এর জায়গায় যে 6000 আছে, তারা কিন্তু এক বিছনায় 3 জন। তার মানে আপনার বিল্ডিং বানাইতে হবে। এটা হলো অনেক আপনার ব্যয়বহুল আপনার পদক্ষেপ। তো আমার ব্যক্তিগত আমার চিন্তা ভাবনা হলো এটা, যে আপনি যদি এটা লোডটা কমাই দিতে পারেন, এই যে সব ঢাকামুখী অথবা কেন্দ্রমুখী অথবা বড় হাসপাতালমুখী, এই জায়গাটায় আপনার অ্যাড্রেস করতে হবে। প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার যেগুলি আছে, সেই জায়গায় আপনি সেবা সক্ষমতা বাড়াবেন। তাহলে এই যে ঢাকামুখী প্রবণতা, এটা কিন্তু কমে যাবে। There are a lot of patients in the outdoor of DMC, যার ওখানে ডিএমসি আসার দরকার নাই। সে একটা আপনার লোকাল একটা ইয়াতে সেন্টারে গেলে পরে সে তার ওই কাঙ্ক্ষিত সেবাটা পাইতে পারে। সেটা আপনি মানে গ্রামীণ জনপদে অথবা আপনার প্রত্যন্ত অঞ্চলে সেটা কল্পনা করতেই পারেন। সেটা সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার অনেক ক্ষেত্রে আছে। কিন্তু আপনি শহরগুলোতে খেয়াল করবেন, রাজনীতি যদি খেয়াল করেন, সব রোগীর কিন্তু ঢাকা মেডিকেল কলেজে শহরাদিতে যাওয়ার কথা ছিল না। তাদের জন্য প্রাইমারি হেলথ কেয়ারটা এই নগর একেবারে নাই। জি, ঢাকা এই আরবান যে আপনার প্রাইমারি হেলথ কেয়ার, এটা আমাদের বাংলাদেশে গ্রামাঞ্চলে কিন্তু এটা আমাদের কিছুটা ডেভেলপ করছে। হ্যাঁ, আমাদের প্রাইমারি হেলথ আপনাদের ভাবনা কি? কিন্তু আরবান সাইডে এটা একদম টোটালি ডেফিসিয়েন্ট। এই জায়গাগুলিতে আমাদের এলাকা ভিত্তিক আপনার ডিসপেন্সারি অথবা সেন্টার গড়ে তুলতে হবে, যাতে করে আপনার রুগী প্রথমে ওখানে যাবে, যে রুগীটা ঢাকা মেডিকেলে আসা দরকার সে রেফার করে দিবে একটা রেফারেন্স সিস্টেমের মাধ্যমে, যেটা আপনার এই যে যুক্তরাজ্যে আপনার NHS এর আদলে যেটা আছে, যেটা আমাদের নেতা তারেক রহমান বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে বলেন উনি, এবং আমরা মনে করি এটা একটা আদর্শ সিস্টেম। বিশেষ করে আমাদের মতো জনবহুল একটা দেশে আমরা যদি টার্সিয়ারি কেয়ার সেন্টারগুলিতে ভিড় কমাইতে চাই, তাহলে আমাদের ওই প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারগুলি ডেভেলপ করতে হবে আরবান এরিয়াতে। তাইলে আপনার এই যে ম্যান পাওয়ারের যে মিসইউজ, দেখা যায় যে সামান্য গলা ব্যথায় একজন ENT সার্জনের কাছে চলে যেতেছে, ওটা যাবে না। তাহলে ওই লোকটাও আপনার ভালো সার্ভিস দিতে পারবে, আবার রুগীটাও ভালো সার্ভিস পাবে। ডেভ একটি রাজনৈতিক দল ঘনিষ্ঠ সংগঠন, আপনি কিভাবে পেশাদারিত্ব এবং রাজনীতির মধ্যে সমন্বয় করবেন? এক্ষেত্রে এমন অবস্থা হয়ে যাবে যে আপনার কাছে অনেক সময় দেখা যাবে যে আপনার ড্যাবের সমর্থক না, অন্য সমর্থন অন্য দলের নিজের ব্যক্তি হয়তো উনি করেন বা সমর্থন করেন অন্য কিছু, তার ক্ষেত্রে আপনার কাছে এসে উনি আসলে যথাযথ সেবাটা বা যথাযথ পেশাদারিত্বটা পাবে কিনা, এটা আপনি কীভাবে এনশিওর করবেন? বেসিক্যালি ধরেন আমরা তো পেশার ক্ষেত্রে ধরেন রাজনীতি দুইটাকে খুব বেশি মিশিয়ে ফেললে ঠিক হবে না, এটা মনে করি।
তো পেশার ক্ষেত্রে আমরা যদি সঠিক নীতিমালা প্রণয়ন করতে পারি তখন আমাদের কাছে এই অযাচিত যে তদবির এটার সংখ্যা কিন্তু কমে আসবে বলে আমি মনে করি। আর আমি আগেও বলছি যে স্বাস্থ্য খাতে আপনার যদি মেধার মূল্যায়ন না হয় তাহলে স্বাস্থ্যখাত কিন্তু আগাবে না। তো সেই জায়গায় মেধাকে প্রাধান্য দিয়ে সাথে আইডিওলজিক্যাল বিলিফ অ্যান্ড আদার্স এগুলিকে সমন্বিত করে কিন্তু আমাদের সামনে আগাতে হবে। তো এখন ধরেন যারা বিগত আমলে স্বৈরাচারের দোষর ছিল এবং আমাদের চিকিৎসক সমাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের তদবির তো শোনাটা এটা আদর্শের বিপরীতে, তাই না? কিন্তু এছাড়া বাকি যারা আছে, আমরা যারা বিগত আমলে একসাথে বিভিন্ন সময় ছিলাম, তাদের বেলায় তো নীতির ওরকম বৈষম্য হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, এক্ষেত্রে আপনাদের সাথে মাঠের সহযোদ্ধা আমরা মনে করি যে এনডিএফ তারা কাজ করছে, আপনারা ড্যাব আপনাদের জায়গা থেকে কাজ করছেন, স্বাস্থ্য খাতে এগিয়ে নেওয়ার জন্য আপনারা অভিসংগঠন তৎপরতা চালাচ্ছেন। ড্যাব আপনাদের নেতৃত্বের বিজয়ের পরে তারা আগ্রহ প্রকাশ করেছে যে আপনাদের সঙ্গে তারা কাজ করতে চায়। আপনাদের অভিব্যক্তি কি আসলে? আমরা মিলেমিশে কাজ করতে চাই, স্বাস্থ্য খাতের যে দাবি দেওয়াগুলো আছে আপনাদের ক্ষেত্রে। অতীতে বিভিন্ন সময় আমি তো বিএমএ, বিপিএমপি বিভিন্ন অর্গানাইজেশনে আমি ছিলাম। আমরা বিভিন্ন সময় আমাদের সমমনা যারা, তাদের সাথে একসাথে অতীতে কাজ করার অভিজ্ঞতা আমাদের আছে। তো ভবিষ্যতেও আমরা করতে চাই। কিন্তু 5ই আগস্টের পরে এনডিএফের যারা আমাদের সহকর্মী আছেন তাদের মধ্যে একটু মানসিক একটা পরিবর্তন আমরা করছি মনে হচ্ছে যে দে আর মোর পসেসিভ, এবং ওনাদের মধ্যে এক ধরনের যে ওনারা হয়তো ক্ষমতায় চলে যেতে পারেন এই ধরনের একটা মানসিকতা কিন্তু ওনাদের মধ্যে আমার কাছে মনে হয়েছে। এটা আপনি কোট আনকোট, এইটা কিন্তু একসাথে কাজ করার জন্য একটা প্রতিবন্ধকতা। এবং আপনার আগামী দিনগুলিতে পথ চলতে গেলে কি ক্ষমতায় যাবে কি যাবে না, আমরা একসাথে পথ চলবো, এই জায়গাটায় কিন্তু আপনার দৃঢ়তা থাকতে হবে। এবং এই জায়গাটায় আপনার কমিটমেন্টের প্রতি আপনার থাকতে হবে, অভিযোগ থাকতে হবে। আমি আপনার সাথে একসাথে চলতে গেলে আমি আপনাকে যে কমিটমেন্ট দিব সেটাই যদি আমি ব্যত্যয় ঘটাই তাহলে কিন্তু আপনার সাথে আগামী দিনে পথ চলাটা কঠিন হবে। তো আমরা এনডিএফের সাথে আমাদের কোনো নীতিগত তেমন কোনো বিরোধ নাই, কিন্তু আস্থার একটা জায়গাটা এখনো ওইরকম দৃঢ়ভাবে তৈরি হয় নাই। এই আমি যেটা বললাম যে উই মাস্ট কমিট সামথিং হুইচ আই ক্যান এক্সিকিউট। আপনাদের দুটি সংগঠনের মধ্যে যদি দূরত্ব তৈরি হয় তাহলে যারা সুযোগ নিতে চাইবে বা সুযোগ নেবে সেটা আপনাদের দুজনের জন্য ক্ষতির কারণ হবে কিনা? অবশ্যই। আর আরেকটা জিনিস আমি বললাম যেটা, যে আমরা নিজের দলকে ভারী করার জন্য অথবা নিজের পক্ষকে ভারী করার জন্য আমরা যেন স্বৈরাচারের যারা দোষী ছিল তাদেরকে আমরা পদায়িত্ব অথবা পদোন্নতি না দিই, এই জিনিসটা আমাদের নিজের দলে না দেয়, এই জায়গায় কিন্তু আপনার একটু খেয়াল রাখতে হবে। আমরা যখন দেখি যে ধরেন কেউ কেউ স্বৈরাচারের মারাত্মকভাবে অ্যাক্টিভ একজন ব্যক্তি ছিলেন, এখন তিনি দাবি করেন যে তিনি এনডিএফের, তখন কিন্তু এটা আমাদেরকে পীড়া দেয়, আমাদের কষ্ট দেয়। এটা কারণ যে ব্যক্তি চিহ্নিত স্বৈরাচারের দোষর সে তো এনডিএফ হইতে পারে না, সে এনডিএফ হইলে এনডিএফ তাকে অ্যাকসেপ্ট করা উচিত না। আমার যে লোক সেম অভিযোগটি আপনাদের ব্যাপারে আছে, মানে তারা করেছেন যে যারা বিগত সময়গুলোতে এই রাজধানীতে তারা বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা নিয়েছেন, এখন তারা আবার ড্যাবের হয়ে এই সুযোগ সুবিধাগুলো নেওয়ার জন্য স্বাস্থ্য এই যে নির্বাচনে আমাদের এই নির্বাচন প্রক্রিয়ায় অনেকের ড্যাবের সদস্য পদ স্থগিত করা ছিল, তারা আবেদন করেছিল তাদের তালিকাভুক্তি করার জন্য। যাদের সংশ্লিষ্টতা সাচিবের সাথে পাওয়া গেছে সবার তালিকা থেকে বাদ গেছে, এরকম প্রায় 400 লোক বাদ গেছে। আমরা তো এই শুদ্ধি অভিযান করতেছি, এর মধ্যে আবার হয়তো কিছু ঢুকে যাবে দেখবেন, কিন্তু যখনই কারো এই ধরনের সংশ্লিষ্টতা পাওয়া যাবে আমরা উইল টেক অ্যাকশন, আমরা তার সাথে থাকবো। আর এই কিছু কিছু জায়গায় তো আপনার এক হতে হবে, এই জায়গাগুলি অ্যাড্রেস করতে হবে।
স্বাস্থ্যখাতকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনাদের দুটো সংগঠন বা এনসিপির যদি কোনো রকম সংগঠন থেকে থাকে, আমরা মনে করি যারা 5 আগস্টের আকাঙ্ক্ষাকে ধারণ করেন, লালন করেন, তাদের সবারই চিন্তাভাবনার কাছাকাছি থাকা দরকার আছে। এবং এক্ষেত্রে যারা স্বাস্থ্য খাতকে বা বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে অথবা পার্শ্ববর্তী অথবা কোনো দেশের তর্বিবাহক হিসেবে যারা কাজ করে বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে দেওয়ার ক্ষেত্রে, তাদের ব্যাপারে আপনাদের সবারই তৎপরতা সমানভাবে থাকা উচিত। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি স্যার, শুনবো আপনি কোন চিন্তাকে সামনে রেখে বা কোন অনুপ্রেরণায় চিকিৎসা খাতে এসেছেন, এবং যারা আগামীতে চিকিৎসা খাতে আসতে চায় তাদের জন্য আমরা কোনো বার্তায় দুটো বিশেষ করে শেষ করতে চাই। আমি ক্যাডেট কলেজের ছাত্র ছিলাম, মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে এইচএসসি পাস করেছি। তো আবার এই চিকিৎসা খাতে আসার একটা অন্যতম কারণ হলো আমার মা, আমাদের সবচেয়ে ছোট ভাই, লাস্ট আমরা 5 ভাই 1 বোন। তো সেই ভাইয়ের সময় উনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন। তো সেই সময় ওনার সিজারিয়ান অপারেশনের মাধ্যমে আমার ছোট ভাই জন্ম নেয় এবং মারাত্মক রকমের আপনার অব্যবস্থাপনার একটা শিকার হয়েছিল। তখন আমার বাবা মা বলছিল যে আমার একটা ছেলেকে আমরা ডাক্তার বানাবো। আমার বড় ভাই ইঞ্জিনিয়ার, তো সেকেন্ড চয়েস ওয়াজ মি। তো ওনারা আমাকে চিকিৎসা পেশায় আসার জন্য উদ্বুদ্ধ করেছেন এবং অনেকটা জোর করেছেন বলবো, এবং তাদেরই জোরাজোরিতে আমি আসলে চিকিৎসা পেশায় এসেছি এবং আই এম ভেরি হ্যাপি। কারণ আমার প্রথম থেকে প্যাশন ছিল যে আমি আর্মিতে যাবো। আই ওয়াজ সিলেক্টেড ইন ISSB, কিন্তু পরবর্তীতে যেহেতু বাবা মা আমার চেয়েছে যে আমি এই পেশায় আসি এবং আমি এই পেশায় আসছি, এবং আই এম ভেরি হ্যাপি অ্যান্ড প্রাউড অফ ইট যে আমি আমার বাবা মার ইচ্ছা পূরণ করতে পারছি। মানুষের কল্যাণে কিছুটা হলেও অবদান রাখার আমার সুযোগ হয়েছে। যারা এই পেশায় আসতে চায় তাদের জন্য আপনার তরফ থেকে কোনো মেসেজ থাকবে কিনা? আপনারা কি কি চ্যালেঞ্জেস ওভারকাম করছেন বা কি কি চ্যালেঞ্জ ফেস করেছেন, এই বিষয়গুলোর ব্যাপারে তাদেরকে সতর্ক করবেন কিনা? এই পেশায় যারা আসবে, আমি মনে করি যে তাদের মন মানসিকতায় মানুষের সেবা করার একটা ইচ্ছা থাকতে হবে। এটা একদম প্রায়োরিটি। কারণ এই পেশায় আসবে আর টাকা পয়সা ইনকাম করবে, এই মন মানসিকতা যাদের আছে তাদের এই পেশায় আসা উচিত না। এটা সার্ভিস গিভিং একটা প্রফেশন। এখানে গভীর রাতে মানুষ ফোন করে, ভোরের বেলায় ফোন করে আপনার আনন্দের মুহূর্তে সে তার বেদনার কথা বলবে। এগুলি টলারেট করতে হবে। যদি আপনি এটি অ্যাকোমোডেট করতে না পারেন, দিস ইজ নট ইউর প্রফেশন, আপনি অন্য প্রফেশনে যান। আপনার এগুলি সব সহ্য করে এটাকে আপনি আনন্দদায়ক হিসাবে নিতে হবে, তাইলে আপনি এই প্রফেশনে উন্নতি করতে পারবেন। এবং আমি আগামী দিনে যারা চিকিৎসক হবে তাদেরকে বলবো যে তোমরা যারা এই প্রফেশনে আসবা, তাদের এই স্যাক্রিফাইসিং মাইন্ড, এই মানুষকে সেবা করার মন মানসিকতা যদি থাকে তাহলে প্রফেশনে আসো। নাহলে দের আর লট অফ প্রফেশনস, ওগুলিতে যাও, ওগুলিতে অনেক কিছু আনন্দ আছে, অনেক মজা আছে, টাকা আছে, বাট ডাক্তারি প্রফেশন মানুষের সেবা করার প্রফেশন। এইখানে শুধু টাকা কামাবা সেই মন মানসিকতা থাকলে এটা তোমার জন্য না। জি, আসলে আমরা তাই মনে করি এটি মানে এমন একটি পেশা যে আমরাও আমাদের জায়গা থেকে সেবা দিচ্ছি, কিন্তু দিন শেষে অনেক ক্ষেত্রে খুব প্রত্যক্ষ স্বস্তি আমরা পাই না। কিন্তু আমার চোখের সামনে দেখে একজন চিকিৎসক যখন তার রোগীকে সুস্থ করে বাসায় ফেরাতে পেরেছেন, এইটা মানে আমি রোগীর স্বজন হিসেবে অনেক সময় প্লিজড হয়ে যায়। তাহলে একজন চিকিৎসক এখান থেকে কতটা আনন্দ নিয়ে নিচ্ছেন এবং ফিডব্যাকগুলো সরাসরি পান। সুতরাং এখানে যারা আসবেন তাদের এই সেবা দেওয়া এবং সেবার মাধ্যমে মানুষের প্রশান্তি পাওয়া, দোয়া পাওয়া, এই চিন্তাগুলো তার প্রায়োরিটির কেন্দ্রে থাকা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। খুবই ব্যস্ততার মধ্যে আমাদেরকে দীর্ঘ সময় ধরে সময় দিয়েছেন এবং আপনার নতুন যে দায়িত্ব প্রাপ্তি, এই দায়িত্বটা যেন সুন্দর করে সামনে এগিয়ে নিতে পারেন, স্বাস্থ্যখাতকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনার যেন ভূমিকা রাখতে পারেন, সেই প্রত্যাশা আজকের মতো শেষ করতে চাই। আপনাকে ধন্যবাদ, আপনাদের বেটি ভয়েসকে ধন্যবাদ আমার এই ইন্টারভিউ নেওয়ার জন্য। আর আগামী দিনে ইনশাল্লাহ আমরা সবাই একসাথে কাজ করব, যাতে বাংলাদেশের স্বাস্থ্যখাত মানসম্মত পৃথিবীর সাথে আমরা একতালে সমতালে আমরা আগাতে পারি, সেই জন্য দোয়া করব ইনশাল্লাহ।
প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীতে স্বাস্থ্য খাতের এরকম আরও লিজেন্ডারি কিংবদন্তি চিকিৎসক নিয়ে হাজির হব এবং স্বাস্থ্য খাতের নানান দিক নিয়ে আলোচনার চেষ্টা করবো, আপনাদের সামনে তুলে ধরবো। দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ।